সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে গত ইয়াতে আমরা দেখেছিলাম যে ভৌত জীববিজ্ঞান এর বিভিন্ন টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, বিভিন্ন শাখাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ফলিত জীববিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো নিয়ে আলোচনা করব। তো ফলিত জীববিজ্ঞানের প্রথম যে শাখা রয়েছে সেটা হচ্ছে প্যারাএন্টোলজি। আমরা যদি এই কথাটাকে একটু একটু ভেঙে বলি, প্যারাএন্টোলজি, তুমি এখান থেকে দুইটা ওয়ার্ডস পাবো। তুমি যদি কথাটাকে একটু ভালোভাবে বিশ্লেষণ করো তাহলে তুমি বুঝতে পারবা যে এই প্ল্যান্টো কথার অর্থটাই হচ্ছে জীবাশ্ম। জীবাশ্ম জীবাশ্ম বলতে বোঝানো হয় যে অতীত সময় কোনো কিছু যে প্রাকৃতিক পরিবেশের তোমরা যদি মানে বিষয়টাকে আমি যদি একটু ভেঙে বোঝাই তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে মনে করো যে আজ থেকে 50 বছর বা 500 বছর এরকম আগে বা 200-300 বছর আগে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সাইক্লোনের ইয়াতে দেখা যাচ্ছে যে কোনো প্রাণী বিলুপ্ত হয়ে গেছে বা কোনো কিছু মনে করো যে মাটির নিচে চাপা পড়ে গেছে, যেটাকে জীবাশ্ম বলা হয়ে থাকে। পরবর্তীতে তাপ, চাপ এবং তোমার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটা কি বিভিন্ন ধরনের ইয়াতে পরিণত হয়েছে, কয়লায় পরিণত হয়, বিভিন্ন ধরনের আরও বিভিন্ন বিষয়ে পরিণত হচ্ছে। সেই সকল বিষয়গুলোকে জীবাশ্ম বলা থাকে। যেমন আমরা একটা জীবাশ্ম সম্পর্কে জানি, সেটা হচ্ছে কি জানো, আর্কিওপ্লটেরোলজি। আর্কিওপ্লটেরোলজি এটা কিন্তু একটা জীবাশ্ম, এটা কিন্তু হচ্ছে তোমার একটা প্রাণীর নাম, যেটাকে সরীসৃপ এবং ইয়ার মধ্যে সংযোগ, সরীসৃপ এবং তোমার হচ্ছে উভচর, এই দুইটার মধ্যে কি সংযোগকারী সূত্র বলা হয় থাকে যে আর্কিওপ্লটেরোলজি একটা প্রাণীর নাম রয়েছে, যেটা হচ্ছে জীবাশ্ম বা প্রকৃতিতে ছিল। তো আমি আশা করি তোমরা একটা বিষয় বুঝতে পেরেছ। প্যারাএন্টোলজি তোমরা সহজভাবে মনে রাখো, প্যারাএন্টো কথার অর্থ হচ্ছে জীবাশ্ম, এবং যেখানে জীববিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে প্যারাএন্টোলজি মানে। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমাদের পরের টপিকসটা রয়েছে সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক। আমাদের পরের টপিকসটা রয়েছে বায়োস্ট্যাটিস্টিক। আচ্ছা, তো বায়োস্ট্যাটিস্টিক্স তুমি যদি কথাটাকে একটু আমরা যদি ভেঙে ভেঙে বিশ্লেষণ করি তাহলে নিনটি কীরকম দাঁড়াবে। তুমি যদি বায়োস্ট্যাটিস্টিক্স পুরো ওয়ার্ডটা যদি ভেঙে ফেলো তাহলে তুমি এখানে পাবা বায়ো, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তোমরা সকলেই জানো বায়ো কথার অর্থ হচ্ছে জীববিজ্ঞান এবং স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান, বায়োস্ট্যাটিস্টিক্স কথাটার অর্থ হচ্ছে যে জীব পরিসংখ্যান, মানে জীববিজ্ঞানের যে ইয়াতে বিভিন্ন জীবের পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন জীবের মানে পৃথিবীতে কতটা জীব রয়েছে, কতটা বা কোন এলাকার মধ্যে কতটা জীব রয়েছে, কোন এলাকার মধ্যে কতটা প্রাণী রয়েছে, এই সকল বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় থাকে তাহলে কি বলা থাকে বায়ো স্ট্যাটিস্টিক্স। আমি আশা করি তোমরা এই বিষয়টা এভাবে ভেঙে ভেঙে বুঝবা। বায়ো এবং স্ট্যাটিস্টিক্স, বায়ো কথার অর্থ হচ্ছে জীব এবং স্ট্যাটিস্টিক্স কথার অর্থ হচ্ছে পরিসংখ্যান। তাহলে টোটাল কথা জানা হচ্ছে যে বায়ো স্ট্যাটিস্টিক্স কথার অর্থ জানা হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা বা জীববিজ্ঞানের যে শাখায় জীব পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে বায়ো স্ট্যাটিস্টিক্স বলে। আমাদের নেক্সট শব্দটা রয়েছে বা যে টার্মটা রয়েছে সেটা হলো প্যারাসিটোলজি। প্যারাসিটোলজি। আচ্ছা, তো তুমি যদি এটাকে একটু ভেঙে ফেলো তাহলে তুমি দুইটা জিনিস পাবা। একটা হচ্ছে প্যারাসিটোলজি। এই প্যারাসিটো এই কথাটার অর্থই হচ্ছে তোমার পরজীবী। অথবা তোমরা এভাবে মনে রাখতে পারো পি ফর পরজীবী। কিভাবে মনে রাখবা? পি ফর পরজীবী। আর তুমি যদি পুরো ওয়ার্ডসটাকে মনে রাখতে পারবো প্যারাসিটোলজি, এই প্যারাসিটো কথার অর্থ হচ্ছে পরজীবী, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় পরজীবিতা, বিভিন্ন রোগ, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরজীবী কথার অর্থ হচ্ছে কীরকম আমি তাকে বোঝাচ্ছি। পরজীবী
তুমি যদি এই পরজীবী কথাটাকে আরো ভালোভাবে বিশ্লেষণ করো, বলতে কি পর বা অন্যের উপর, অন্যের উপর কি করে জীবিকা নির্ভর করে, মানে অন্যের উপর নির্ভরশীল। তুমি যদি কথাটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করতে যাও, পরজীবী কথার অর্থ হচ্ছে অন্যের উপর কি নির্ভরশীল, যে সকল প্রাণীরা অন্যের উপর নির্ভরশীল। যেমন উদাহরণ হিসেবে যদি আমি তোমাকে বলতে চাই, যেমন যকৃত কৃমি রয়েছে, যকৃত কৃমি মানুষের মধ্যে যকৃতের মধ্যে অবস্থান করে, বা শুকুরের যকৃৎ কৃমি রয়েছে। তারপরে হচ্ছে তোমার লোয়া চোখ কৃমি রয়েছে। এই চোখ কৃমিগুলো মানুষের চোখের মধ্যে অবস্থান করে এবং চোখের মধ্যে কি করে খাদ্যকে বেঁচে থাকে। এবং তোমরা যদি যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবে তখন তোমরা দুইটা ইয়া পাবা, একটা হচ্ছে হাইড্রা এবং জুরেলা, হাইড্রা ও জুরেলা। এই হাইড্রা এবং জুরেলা তারা কিন্তু পরজীবী। বলতে পরজীবী কথার অর্থই হচ্ছে যে অন্যের উপর কি নির্ভরশীল। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, মানে একে অন্যের উপর নির্ভরশীল। এটাকে বিষয়কে বলা হয় থেকে পরজীবী, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় তোমার কি যে পরজীবিতা এবং পরজীবী বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয় থাকে তাকে কি বলা থাকে প্যারাসিটোলজি। আমি আশা করি তোমরা এই টার্মটাও বুঝতে পেরেছো। তো আমাদের 4 নম্বর বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে ফিশারিজ। আচ্ছা, ফিশারিজ শব্দটা দেখো তো, এই ফিশারিজ শব্দটার প্রথমে যেটা রয়েছে ফিশারিজ, FISH, ফিশারিজ, ফিশ, ফিশারিজ। আচ্ছা, ফিশারিজ শব্দটার প্রথম যে টার্মটা রয়েছে এখানে ফিশ, তুমি একটা ফিশ ইয়া পাচ্ছ না? ফিশ মানে কি আমরা সকলে জানি, ফিশ মানে হচ্ছে মাছ বা মৎস্য। মৎস্য অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় মাছ বা মৎস্য বিদ্যা নিয়ে আলোচনা, জীববিজ্ঞানের যে শাখায় মাছের উপকারিতা, যেমন কোন মাছগুলো আমাদের জন্য রয়েছে উপকারী, বা এমন কিছু মাছ রয়েছে যেগুলি কি অন্যের উপর নির্ভরশীল, বা যে সকল মাছ আমরা সহজে মানে মাছ থেকে উপকার পেতে পারি। তোমরা জানো যে বাঙালিতে মানে বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে যে মাছে ভাতে বাঙালি। তো আমরা মূলত মাছের উপর অনেকেই নির্ভরশীল, অনেকে জীবিকা মাছের উপর নির্ভর করে। জীববিজ্ঞানের সময় মাছ নিয়ে, মাছের উপকারিতা, মাছের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয় থাকে, তাকে কি বলা হয় থাকে ফিশারিজ। তোমরা আশা করি টার্মটা বুঝতে পারছো। তো আমরা এভাবেই এটা মনে রাখবো যে ফিশারিজ কথার শব্দটি রয়েছে ফিশ, এই ফিশ মানে হচ্ছে মাছ বা মৎস্য। ভাবে আমরা এই বিষয়টা মনে রাখবো। জীববিজ্ঞানের যে শাখায় মৎস্য বা মাছ নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে কি বলা হয় থাকে ফিশারিজ। পরের যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্টোমোলজি। তুমি যদি অ্যান্টোমো কথাটাকে একটু ভেঙে ফেলি, আমরা প্রত্যেকটা শব্দে আমরা ভেঙে ভেঙে পড়বো ইনশাআল্লাহ। অ্যান্টোমোলজি ওয়ার্ডটাকে তুমি ভেঙে ফেলো, তাহলে তুমি এখানে দুইটা টার্ম পাবে, লজি। তুমি জানো, আমরা সকলেই জানি যে অ্যান্টোমো, তুমি যদি অ্যান্টোমো কথাটাকে একটু ভালোভাবে বিশ্লেষণ করো বা ভালোভাবে বুঝতে চাও, এই অ্যান্টোমো কথার অর্থ হচ্ছে তোমার কীট পতঙ্গ। অ্যান্টোমো কথার অর্থই হচ্ছে তোমার কীট পতঙ্গ। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে বিজ্ঞানের যে শাখায় কীট পতঙ্গের বিভিন্ন উপকারিতা, কীট পতঙ্গের জীবন, তাদের হচ্ছে ক্ষতি, বা কোন কীট পতঙ্গগুলো আমাদের জন্য উপকারী, কোন কীট পতঙ্গগুলো আমাদের জন্য ক্ষতিকর, এই সকল বিষয় নিয়ে যে শাখায় আলোচনা করা হয়ে থাকে তাকে বলা হয় থাকে অ্যান্টোমোলজি। আমি আশা করি তোমরা অ্যান্টোমোলজি টার্মটাও বুঝতে পেরেছ। তো আমাদের নেক্সট যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। আচ্ছা, মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি। আচ্ছা, তুমি যদি মাইক্রোবায়োলজি, আচ্ছা এই কথাটা তুমি একটু ভেঙে বিশ্লেষণ করবে। একটা হচ্ছে তোমার মাইক্রো, বায়ো এবং লজি, তিনটা তুমি এখানে ইয়া পাবা, অংশ পাবা। একটা হচ্ছে মাইক্রো, একটা বায়ো, একটা হচ্ছে লজি। মাইক্রো তোমরা সকলে জানো, মাইক্রো কথা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র, ক্ষুদ্র 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 বা এটাকে অণুজীব বলা থাকে। তখন মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি ক্ষুদ্র ক্ষুদ্র, ক্ষুদ্র বা ক্ষুদ্র ক্ষুদ্র। আর বায়ো কথা অর্থ হচ্ছে জীব, ক্ষুদ্র ক্ষুদ্র বা যেটাকে কি দ্বারা দেখতে হয়, অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখতে হয়।
দেখতে হয়, যেটা কি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। মাইক্রো কথা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বা অণুবীক্ষণ, বায়ো এবং লজি মানে তোমরা সকলে জানো লজি কথা হচ্ছে কি জ্ঞান। তাহলে যে সকল প্রাণী বা অণুজীব এই ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রের সাহায্যে যে সকল প্রাণীকে দেখতে হয় বা জীবকে দেখতে হয়, এদেরকে কি বলা হয় জানো? এদেরকে বলা হয় অণুজীব। যাদেরকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় তাদেরকে অণুজীব বলা হয়। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন অণুজীব। অণুজীব বলতে কারা কারা? আমরা মূলত অণুজীব বলতে কাদেরকে বুঝি জানো? একটা হচ্ছে ভাইরাস। ভাইরাস কি খালি চোখে দেখতে পারবা? না, দেখতে পারবা না। এক হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর ছত্রাক ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে বলা হয় কি অণুজীব। এই অণুজীবগুলো নিয়ে যে শাখায় আলোচনা করা হয় থাকে তাকে বলা হয় মাইক্রো বায়োলজি। আমি আশা করি তোমরা মাইক্রো বায়োলজি টার্মটাও বুঝতে পেরেছো। তোমরা প্রত্যেকটা বিষয় তার মেইন যে ওয়ার্ডসটা রয়েছে সেই ওয়ার্ডস এর মাধ্যমে বা যে ইংলিশ টার্মটা রয়েছে, তোমরা ইংলিশ টার্মটা যদি সুন্দরভাবে মনে রাখতে পারো বা বুঝতে পারো, তাহলে আমি আশা করি যে তোমরা ইংলিশ টার্মগুলো সুন্দরভাবে বুঝতে পারবা। পরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এগ্রিকালচার। তো দেখো, এগ্রিকালচার, এগ্রি কথার অর্থ তোমরা যদি সকলে জানো, আমরা কৃষিকে কি বলে থাকি? এগ্রি, এগ্রি কালচার। আমি আশা করি তোমাদের কাছে এই টার্মটা খুবই একটা ইজি টার্ম হবে, কারণ তোমরা সকলে জানো এগ্রিকালচার কথার অর্থ হচ্ছে কৃষি। তার মানে জীববিজ্ঞানের যে শাখায় যে কৃষি বিষয়ক ইয়াগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে, জীববিজ্ঞানের শাখায় কৃষি বিষয়ক মানে কীভাবে কীভাবে ফসল উৎপাদন বেশি করা যাবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে ফসলের বিভিন্ন কীটপতঙ্গ নিয়ে বা দমনের মাধ্যমে নতুন নতুন যে কৃষি বিষয়ক যে বিষয়গুলো রয়েছে সেখানে আলোচনা করা হয়ে থাকে, তাকে কী বলা হয়ে থাকে? এগ্রিকালচার বা কৃষি বিষয়ক। পরের যেটা বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি মেডিকেল সায়েন্স। আমি আশা করি তোমরা মেডিকেল সায়েন্স বা এগ্রিকালচার এটা তোমরা সকলে জানো। মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স কথা হচ্ছে চিকিৎসা। মেডিকেল মানে কি? আমরা সকলে জানি মেডিকেল বা হাসপাতাল, সেখানে কী করা হয়? চিকিৎসা দেওয়া হয়। আমরা চিকিৎসা বিদ্যা, চিকিৎসা সায়েন্স মানে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান জীববিজ্ঞানের যে শাখায় মানুষের রোগ, আমরা হসপিটালে কী জন্য যাই? আমাদের যখন রোগ হয় তখন আমরা হসপিটালে যাই, বা আমাদের যখন বিভিন্ন সমস্যা হয়, শরীরের মধ্যে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে সমস্যা দেখা দেয় বা বিভিন্ন ধরনের আমরা যখন অসুখের মধ্যে পড়ি বা ইয়ার মধ্যে পড়ি তখন আমরা কি মেডিকেলে যাই। তো সেটাকে বলা হয় থাকে মেডিকেল সায়েন্স, অর্থাৎ জীববিজ্ঞানের শাখায় মেডিকেল বিষয়ক বা তোমার হচ্ছে যে মেডিকেল চিকিৎসা বিষয়ক যে ইয়াগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে, চিকিৎসা বিষয়ক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে, সেটাকে বলা হয় থাকে কি মেডিকেল সায়েন্স। তোমরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং শব্দটা আমি এর আগের ক্লাসেও বলেছি। জেনেটিক্স এর আগে যে হচ্ছে ভৌত জীববিজ্ঞান যে ইয়াটা ছিল, সেখানে আমরা জেনেটিক্স টার্মটা সম্পর্কে জেনেছি। জেনেটিক্স কথার অর্থ হচ্ছে জিন। আমি জিনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা সেখানে দিয়েছি। আর এখানে তোমরা একটু মনে রাখো যে জিন প্রযুক্তি ও এর ব্যবহার নিয়ে যেখানে আলোচনা করা হয়ে থাকে। এবং তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া জিন প্রযুক্তি বলতে কি বোঝায়? আসল এই টার্মটা সম্পর্কে একটু জেনে নিই। জিন প্রযুক্তি, জিন প্রযুক্তি বলতে কি বোঝায় জানো? আমি তোমাদের একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তোমরা সকলে জানো ইনসুলিন, তোমরা জানো না? এই ইনসুলিন কি মানবদেহের এক প্রকার হরমোন। এই হরমোনটা কি করে? যে রক্তের মধ্যে থাকা অতিরিক্ত গ্লুকোজকে কি করে? যে গ্লাইকোজেনে কনভার্ট করে, তাই না? আচ্ছা, রক্তের মধ্যে কি করে? যে গ্লুকোজের পরিমাণটা কমিয়ে দেয় এই ইনসুলিন। আবার পরবর্তীতে যখন আমাদের গ্লুকোজের পরিমাণ হয় তো প্রয়োজন হয়, তখন সেটা কি করে? আবার গ্লুকাগন নামক একটা হরমোন সেটা কি করে? সেটাকে গ্লাইকোজেনটাকে ভেঙে পরবর্তীতে কিসে কনভার্ট করে? গ্লুকোজে কনভার্ট করে রক্তের ভারসাম্যতা বজায় রাখেন। এই ইনসুলিন যে হরমোনটা রয়েছে, আমরা জানি ইনসুলিন হরমোনটা মানুষের দেহে যে অগ্ন্যাশয় গ্রন্থি থেকে তৈরি হয়। তোমরা সকলে জানো যে বিটা নামক একটা ইয়া রয়েছে অগ্ন্যাশয় গ্রন্থি থেকে। এই বিটা নামক একটা হচ্ছে তোমার অগ্ন্যাশয়ের 4 ধরনের গ্রন্থি রয়েছে। বিটা গ্রন্থি থেকে তোমার ইনসুলিন হরমোনটা ক্ষরিত হয়। বিটা গ্রন্থি থেকে ইনসুলিন হরমোনটা ক্ষরিত হয় বিটা গ্রন্থি থেকে। ইনসুলিন হরমোনটা ক্ষরিত হয়। এখন এই বিটা গ্রন্থিটা অনেকের কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় বা বিভিন্ন কারণে ইনসুলিন ক্ষরণ করতে পারে না। তাহলে সেই মানুষটি কীভাবে বেঁচে থাকবে? এখন সেই মানুষটাকে বেঁচে থাকার জন্য বর্তমান মেডিকেল সায়েন্স কী করেছে? বাইরে থেকে ইনসুলিন তার শরীরে কী করতে হয়? প্রবেশ করাতে হয়। এখন ইনসুলিনটা আমরা কীভাবে তৈরি করবো?
ইনসুলিনটা তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হয়, যে ইনসুলিন তৈরির একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। সেই প্রসেসটা হচ্ছে কি, সেই প্রসেসটা হচ্ছে জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি কী হবে, তোমরা যখন ইন্টারমিডিয়েট বা তখন এটা আরও বিস্তারিত আলোচনা করবা, যে ইকোলাই নামক একটা ব্যাকটেরিয়া রয়েছে, ইকোলি। এই ইকোলির দেহে ইনসুলিন তৈরির যে জিনটা রয়েছে, সেই জিনটা নিয়ে এখানে প্রবেশ করানো হয়, এবং এই ব্যাকটেরিয়াটা পরবর্তীতে কী করে, যে এই ইয়াটাকে আরও বিভিন্নভাবে ভেঙে ভেঙে সেটাকে কী করে, যে তোমার নতুনভাবেই আরও ইনসুলিন তৈরি করে, বা এই ইকোলাইটা পরবর্তীতে আমরা যে একটা ইনসুলিন তৈরির জিন সেখানে প্রবেশ করলাম, প্রবেশ করার পর সেই একটা ইনসুলিন তৈরির জিনটা পরবর্তীতে আবার নিজের মধ্যেই আবার সেখানে সে কী করে, যে নতুনভাবে বৃদ্ধি পেতে থাকে, এক কথা বিভাজন করতে থাকে। বিভাজন করতে করতে অনেকগুলো ইনসুলিন তৈরির জিন তৈরি করে, এবং এই ইনসুলিন তৈরি করে, এবং ইনসুলিনটা পরবর্তীতে আমাদের কিসের মাধ্যমে, যে ইনজেকশনের মাধ্যমে বা ইয়ের মাধ্যমে মানুষ শরীরে প্রবেশ করানো হয়ে থাকে। আমি আশা করি তোমরা এই টার্মটাও বুঝতে পেরেছ। পরের যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। মানে জীববিজ্ঞানের যে শাখায় জিন প্রযুক্তি আর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে। বায়োকেমিস্ট্রি, তোমরা যদি বায়োকেমিস্ট্রি শব্দটাকে একটু যদি ভেঙে বলি, তাহলে এখানে দুইটা দাঁড়াবে, বায়ো কেমিস্ট্রি। বায়ো কথা অর্থ হচ্ছে জীববিজ্ঞান, এবং কেমিস্ট্রি মানে কি, রসায়ন। বায়ো কেমিস্ট্রি মানে জৈব রসায়ন বা জীব রসায়ন, অর্থাৎ জীবের বিভিন্ন প্রাণ রাসায়নিক কার্যাবলী নিয়ে যেখানে আলোচনা করা হয়ে থাকে তাকে কি বলা হয়ে থাকে, বায়ো কেমিস্ট্রি বলা হয়ে থাকে। আশা করি তোমরা এই টার্মটাও বুঝতে পেরেছো। তো আমাদের নেক্সট টার্ম রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স। তোমরা এখানে দেখো এনভায়রনমেন্ট, এই কথার অর্থ হচ্ছে কি, পরিবেশ। এনভায়রনমেন্টাল সায়েন্স, তোমরা যেখানে পরিবেশ বিষয় নিয়ে, পরিবেশের বিভিন্ন পরিবেশের প্রতিকূল পরিবেশ, যেখানে প্রাণী টিকে থাকতে পারবে এবং প্রাণী যেখান থেকে টিকে থাকতে পারবে না, এই সকল বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়ে থাকে সেটাকে এনভায়রনমেন্টাল সায়েন্স বলা হয়ে থাকে। ম্যারিন বায়োলজি, আচ্ছা দেখো ম্যারিন কথার অর্থ জানো, সমুদ্র। এই ম্যারিন এই টার্মটার কথাই অর্থ হচ্ছে কি, সমুদ্র। ম্যারিন মানে সমুদ্র, সমুদ্র বা সি যেটাকে বলা থাকে, বা সি বা ওশান যেটাকে বলা থাকে, সি বা সমুদ্র। তো আমরা আশা করি তোমরা যে মেরিন শব্দটাই বুঝতে পারো। মেরিন শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। বায়োলজি অর্থাৎ সামুদ্রিক জীববিজ্ঞান, বা সমুদ্রের বিভিন্ন প্রাণী রয়েছে, বিভিন্ন কীটপতঙ্গ রয়েছে, তাদের যে বিভিন্ন জীবন চলার প্রক্রিয়াটা, বা তারা কীভাবে জীবন চালাচ্ছে, বা কীভাবে তারা খাদ্য গ্রহণ করছে, কীভাবে তারা রেচন কার্য সম্পন্ন করছে, কীভাবে তারা সেখানে বসবাস করছে, এই সকল বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয়ে থাকে সেটাকে মেরিন সায়েন্স বলা হয়ে থাকে। পরেরটা হচ্ছে ফরেস্ট্রি। তোমরা সকলে জানো ফরেস্ট কথাটা হচ্ছে বন, তাহলে বন সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে নিয়ে যেখানে আলোচনা করা হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে ফরেস্ট্রি। তো পরেরটা হচ্ছে বায়োটেকনোলজি। আচ্ছা বায়োটেকনোলজি, তোমরা এই শব্দটাকে যদি একটু আমি ভেঙে তোমাদেরকে বোঝাই, তাহলে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবা। বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি। তো দেখো বায়োটেকনোলজি শব্দটা তুমি যদি ভেঙে ভেঙে পড়ো, তাহলে তুমি এখানে বুঝতে পারবে বায়ো এবং টেকনোলজি। টেকনোলজি মানে কি, তোমরা সকলে জানো টেকনোলজি মানে প্রযুক্তি, প্রযুক্তি। আর বায়ো কথা হচ্ছে জীব, তার মানে বায়োটেকনোলজি শব্দটা দুইটা যদি আমরা একসঙ্গে করি তাহলে অর্থ হচ্ছে জীব প্রযুক্তি। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় জীব প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে বায়োটেকনোলজি বলা হয়ে থাকে। আমি আশা করি যে টার্মগুলো আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা প্রত্যেকটাই বুঝতে পেরেছ। আমি প্রত্যেকটা তোমাদেরকে ভেঙে ভেঙে, আমি শুরুতে তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা টার্ম তোমরা পড়বা ভেঙে ভেঙে, যাতে তোমাদের একটু মনে থাকে। আমি আবার তোমাদেরকে এটা সামারাইজ করে দিচ্ছি। তো আমি শুরুতে বলেছিলাম কে বলছে প্যালেন্টোলজি। এখানে তোমার দুইটা টার্ম, একটা হচ্ছে প্যালেন্টো এবং লজি। আমি প্যালেন্টো কথার অর্থ বলেছিলাম জীবাশ্ম বিজ্ঞান, বা প্যালেন্টো কথার অর্থ হচ্ছে জীবাশ্ম। আর একটা হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স, বায়ো এবং স্ট্যাটিস্টিক্স। বায়ো কথার অর্থ হচ্ছে জীব, এবং স্ট্যাটিস্টিক্স কথার অর্থ হচ্ছে এই পরিসংখ্যান। আর একটা হচ্ছে প্যারাসিটোলজি। প্যারাসিটো আমি তোমাদেরকে বলেছিলাম এই প্যারাসিটো কথার অর্থ হচ্ছে কি, পরজীব। পরজীব এবং লজিক কথাটা হচ্ছে জ্ঞান, মানে বিভিন্ন জায়গায় পরজীব বা এর জ্ঞান নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ফিশারিজ, দেখো শুরুতে রয়েছে ফিশ, ফিশ মানে মাছ বা মৎস্য সম্পর্কিত। তারপরে রয়েছে অ্যান্টোমোলজি,
আমি তোমাদেরকে বলেছিলাম অ্যানাটমি, কথার অর্থ হচ্ছে কীটপতঙ্গ বা ক্ষুদ্র ক্ষুদ্র ইয়াগুলো রয়েছে সেটাকে কীটপতঙ্গ বলা থাকে। কীটপতঙ্গের জীবন এবং ইয়া নিয়ে আলোচনা করা হয়ে থাকে। পরের যে টার্মটি রয়েছে মাইক্রোবায়োলজি। আমি তোমাদেরকে বলেছিলাম মাইক্রো এবং কি বায়োলজি। মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বা অণুজীব, এবং বায়ো কথার অর্থ হচ্ছে জীব, এবং লজিক অর্থাৎ জ্ঞান অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব। ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবের মধ্যে আমরা কাদের নাম বলেছিলাম? ভাইরাস বলেছিলাম, তারপরে ব্যাকটেরিয়া বলেছিলাম, ছত্রাক বলেছিলাম, এবং অন্য অণুজীবগুলোর নাম বলেছিলাম। এগ্রিকালচার, তোমরা সবাই জানো এগ্রিকালচার কথার অর্থ হচ্ছে যে কৃষি বা কৃষি বিষয়ক। পয়েন্ট যেটা রয়েছে মেডিকেল সায়েন্স, মেডিকেল মানে চিকিৎসা বিজ্ঞান, তোমরা সকলে জানো। জেনেটিক্স কথা হচ্ছে জিন, এবং ইঞ্জিনিয়ারিং কথাটা হচ্ছে কি প্রযুক্তি। তার মানে এটা কি রয়েছে যে জিন প্রযুক্তি নিয়ে যেখানে আলোচনা করা হয়ে থাকে। তারপরে যে টার্ম রয়েছে সেটা হচ্ছে বায়ো কি কেমিস্ট্রি। বায়ো কথার অর্থ হচ্ছে যে জীব, এবং কেমিস্ট্রি কথার অর্থ হচ্ছে রসায়ন, অর্থাৎ জীবের জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী নিয়ে যেখানে আলোচনা করা হয়ে থাকে তাকে বায়োকেমিস্ট্রি বলা হয়ে থাকে। এরপর যে টার্ম রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্ট, তোমরা সকলে জানো এনভায়রনমেন্ট কথার অর্থ হচ্ছে পরিবেশ, এবং সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান অর্থাৎ পরিবেশ বিজ্ঞান। যে বিজ্ঞান যে শাখায় পরিবেশ ও তার কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়ে থাকে সেখানে তাকে এনভায়রনমেন্টাল সায়েন্স বলা হয়ে থাকে। ম্যারিন, আমি তোমাদেরকে বলেছি ম্যারিন কথার অর্থ হচ্ছে কি সমুদ্র, এবং কি বায়োলজি কথার অর্থ সামুদ্রিক বিজ্ঞান। ফরেস্ট্রি, ফরেস্ট কথার অর্থ হচ্ছে কি যে বন বা জঙ্গল যেটাকে বলা হয়ে থাকে। তো ফরেস্ট্রি হচ্ছে বন সম্পদ এবং ব্যবস্থাপনা সম্পর্কিত বিজ্ঞান। বায়োটেকনোলজি মানে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি অর্থাৎ বায়ো এবং টেকনোলজি, এই দুইটা শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে। বায়ো কথার অর্থ হচ্ছে কি জীব, এবং টেকনোলজি কথার অর্থ হচ্ছে কি তোমার যে প্রযুক্তি। তাহলে কথা আছে যে জীব প্রযুক্তি বা জীববিজ্ঞানের যে শাখায় জীব প্রযুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এখন তোমরা বলতে পারো ভাইয়া জীব প্রযুক্তির বিষয়টা আসলে বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। যেমন তুমি যদি আগের দিনের কথা চিন্তা করো, দেখো তো আগের দিনে মানুষ কি করতো, লাঙ্গল দিয়ে চাষ করতো, বা গরুর লাঙ্গল দিয়ে চাষ করতো। তোমরা মেবি দেখে থাকবে অনেকেই, এখন এরকমভাবে দেখা যায় না আর কি। তো বর্তমানে সেটা কি হচ্ছে যে আমরা বিভিন্ন ট্রাক্টর বা বিভিন্ন ইয়ার মাধ্যমে যে আহ, চাষবাসের যে বিষয়গুলো রয়েছে, যেমন হচ্ছে তোমার চাষ করার জন্য ট্রাক্টর রয়েছে, বা বিভিন্ন যে বিজ্ঞান আমাদের আজকে উন্নত হয়েছে, ট্রাক্টরের মাধ্যমে কি করছে, চাষ করছে। এই জন্য বলছে জীব প্রযুক্তি বলতে বোঝাচ্ছে জীবের প্রযুক্তি, বা জীবের মানব জীবন উন্নত করার জন্য যে প্রযুক্তিগুলো এসেছে সেটাকে জীব প্রযুক্তি বলা হয়ে থাকে। আমি আশা করি তোমরা এই পুরো টার্মগুলোই বুঝতে পারছো। তোমরা কোনোটা মুখস্থ করবে না, সুন্দর করে টার্মগুলো এখানে ইংলিশ টার্মটা করবে, এবং ইংলিশ টার্মের মাধ্যমে তোমরা এই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবা। তো আমি এটা বলেছিলাম, এটা মূলত ক এবং এমসিকিউ এর জন্য সব থেকে কি মাস্ট বি ইম্পর্ট্যান্ট।